গল্পের শুরুতে দেখা যায় রূপমতি অরু আর অভিরাজকে বলছে খুব তাড়াতাড়ি আমরা বরফের ঝর্ণার কাছে পৌঁছে গেছি। আর হ্যাঁ, এই পথ দিয়েই আবার আমাদের মায়াকাননে ঢুকতে হবে। অগ্নি উপাদানের খোঁজ একমাত্র সুখ আর শাড়িই জানে। ওদের কাছ থেকে জেনে অগ্নি উপাদান উদ্ধার করতে পারলেই আমরা রাজকুমারকে রক্ষা করতে পারবো বলে আমার মনে হয়। এরপর রূপমতিরা যখনই ঝর্ণা পার হয়ে যেতে যাবে তখনই দেখা যায় ঝর্ণাটা বরফ হয়ে যায়। পুরু তখন রূপমতিকে বলছে, এ কি, এ তো বরফ হয়ে আমাদের পথ আটকে গেল, এবার আমরা এই বরফ পার হয়ে যাব কি করে? রূপমতি তখন বলছে, না না, প্রবেশ পথের বরফ আমাদের যে করে হোক ভাঙতেই হবে। এরপর রূপমতি নিজের তরোয়ালটা বের করে বরফের গায়ে অনেক করে আঘাত করতে থাকে, কিন্তু কিছুতেই বরফ ভাঙে না। এরপর রূপমতিরা দেখতে পায় এখানে অনেক বড় বড় পাথরও পড়ে আছে। এবার রূপমতি করেছেটা কি, সেই পাথরগুলো নিয়ে বরফের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে। ভেবেছিল হয়তো বরফগুলো ভেঙে গলে যাবে, কিন্তু বরফ তো কিছুই হচ্ছে না। রূপমতিকে বলছে, আচ্ছা রূপ, এটা ছাড়া কি অন্য কোনো পথ আছে মায়াকাননে ঢোকার জন্য? রূপমতি বলছে, না না, আমি কিছুতেই মনে করতে পারছি না। আসলে মায়াকাননে ঢোকার সময় আমি তো নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই আমার কিচ্ছু মনে পড়ছে না। ঠিক তখনই সেখানে তত্তরী চলে আসে। রূপমতি তত্তরীকে দেখে বলছে, এই তত্তরী একমাত্র আমাদের বাঁচাতে পারে, এই বরফের দেওয়াল একমাত্র তত্তরী ভাঙতে পারবে। এবার রূপমতি তত্তরীকে তো বলে যে দেওয়ালটা ভাঙার জন্য, মানে বরফের দেওয়ালটা। তত্তরী তখন বলছে, আমার তোমাকে কিছু একটা বলার আছে। রূপমতি তো তত্তরীর কোনো কথাই শুনছে না, বলছে তুমি আগে দেওয়ালটা ভাঙো। এবার তত্তরী যখন নিজের জাদুতে দেওয়ালটা ভাঙতে যাবে, ঠিক তখনই দেখা যায় দেওয়াল না ভেঙে তো দেওয়ালের গা থেকে সব ফুল ফুটে উঠেছে। রূপমতি তখন রেগে গিয়ে তত্তরীকে বলছে, কি জাদু তুমি জানো বলো তো? সব ভুলভাল জাদু করো, দেওয়াল না ভেঙে উল্টে তো দেওয়ালের গা থেকে ফুল ফুটে উঠলো। তত্তরী তখন কাঁদছে আর বলছে, আমার জাদুকাঠি কেন কাজ করছে না আমি কিছুই বুঝতে পারছি না, কেন ভুলভাল সবসময় জাদু হয় আমি জানি না। এরপর তত্তরী রূপমতিকে জানায় সে দেবদত্তর সঙ্গে কথা বলেছে। রূপমতি তো শুনেই অবাক, তত্তরীকে বলছে, তুমি দেবদত্তর সঙ্গে কথা বলতে পেরেছো তত্তরী? তত্তরী জানায়, হ্যাঁ। অপরদিকে দেখা যায় বন্যী তো সমস্ত প্রহরীদের বলছে, তোমরা থাকতে ওরা এখান থেকে পালালো কি করে? প্রহরীরা তখন বন্যীকে সমস্ত ঘটনাটা খুলে বলে। বন্যী তখন বলছে, বুঝতে পেরেছি, ওরা কোনো মায়া শক্তির দ্বারা এখান থেকে পালিয়েছে, আর আমি ঠিক জানি ওরা এখন কোথায় আছে। কুমার তখন মনে মনে ভাবছে যে বন্যী নিশ্চয়ই ওই আগুন পাখির গুহায় যেতে চাইছে, কিন্তু ওখানে গিয়ে যদি ও দেবদত্তের মৃতদেহ দেখতে পায় তাহলে তো সব কিছু জেনে যাবে। না না না, ওকে সেটা কিছুতেই জানতে দেওয়া যাবে না। এই বলেই কুমার বন্যীকে আটকায়। অপরদিকে তত্তরী রূপমতিকে সমস্ত ঘটনাটা বলে যে দেবদত্তকে ওরা কোথায় বন্দি করে রেখেছে আর কিভাবে দেবদত্তকে ওরা ফাঁসিয়েছে। রূপমতি তো এবার তত্তরীকে বলছে, তত্তরী আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চলো, আমি এই মুহূর্তে আমি যাব ওনার কাছে। অরুরা তো রূপকে বারবার করে ওখানে যেতে না করছে, কারণ যদি জটিলা কোনো ফাঁদ পেতে রাখে। কিন্তু রূপমতি তো কারোর কথা শুনছে না, বলছে দিনের আলো থাকতে থাকতে আমাকে ওই ডালিম গাছের সামনে যেতেই হবে, তা না হলে রাত হয়ে গেলে ব্যাতকুমার আর ব্যাতকুমারের রূপে থাকবে না, ওই ডালিম কুমারে পরিণত হবে। তারপর আর আমার কোনো কথাই ব্যাতকুমার শুনবে না। অপরদিকে দেখা যায় জটিলা তো সুখ শাড়িকে ধরে ফেলে। সুখ শাড়িকে দেখতে পেয়ে তাদেরকে খাঁচায় বন্দি করে নেয় জটিলা। জটিলা তখন ওদেরকে বলছে, আমি তোমাদের এক্ষুনি এখান থেকে ছেড়ে দিতে পারি যদি তোমরা আমাকে ওই অগ্নি উপাদানের সন্ধান দাও। সুখ তখন জটিলাকে বলছে, এটা হয় না জটিলা, ওই অগ্নি উপাদান তুমি পেয়ে গেলে তুমি আমাদের সবাইকে শেষ করে দেবে, সেটা আমরা ভালো করেই জানি। জটিলা তখন বলছে, আচ্ছা তোমরা আমাকে বলবে না তাই তো, ঠিক আছে তোমাদের বলতে হবে না, কিন্তু তোমাদের দুজনের মধ্যে বেশ প্রেম তাই না? সুখ আবার শাড়িকে ছাড়া কিছুতেই থাকতেই পারে না, তাই আমি একটা কাজ করি, শাড়িকেই মেরে ফেলি। এই বলেই জটিলা যখনই শাড়িকে মেরে ফেলতে যাবে তখনই সুখ জটিলাকে থামিয়ে বলছে, হ্যাঁ তুমি ওকে মেরো না, আমি তোমাকে নিয়ে যাব। জটিলা তখন বলছে, পথে এসো চাঁদু, এবার বলো ওই অগ্নি উপাদান আমি কোথায় পাবো? অপরদিকে দেখা যায় দেবদত্ত তো ডালিমের ভেতরে একা একা বসে আছে মন মেজাজ খারাপ করে। রূপমতি তো সেখানে ছুটতে ছুটতে আসে ডালিম গাছের সামনে, এসেই ব্যাতকুমারকে ডাকতে থাকে। ব্যাতকুমার তো রূপমতির গলার আওয়াজ শুনেই ছটফট করে ওঠে।
দেবদত্ত উঠেই তখনই রূপমতির কাছে যখনই যেতে যাবে তখনই তো ও ডালিম ফলের ভেতর থেকে বেরোতেই পারে না। দেবদত্ত তখন মনে মনে বলছে, ও আমি তো বন্দি, আমি তো চাইলেও এখন তোমার কাছে যেতে পারবো না। এদিকে রূপ সেই ডালিম ফলের সামনে গিয়ে খুব কাঁদছে, বলছে, ও ব্যাতকুমার, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ, কিন্তু না তুমি আমার কাছে আসতে পারবে না আমি তোমার কাছে যেতে পারবো। আমি তো তোমাকে দেখতেও পাচ্ছি না, কেন আমাদের মধ্যে এত বাধা? আমি এখন কি করব? যে মানুষটা সব সময় আমার ছায়া হয়ে আমাকে আগলেছে, আর সেই মানুষটার ছায়াও আমি এখন ছুঁতে পারছি না। দেবদত্ত তখন ডালিম ফলের ভেতর থেকে কাঁদতে কাঁদতে বলছে, আপনার চোখের জল যে আমার কাছে অনেক দামি রাজকন্যা। আমি চাইলেও তো আপনার চোখের জল মুছিয়ে দিতে পারবো না। আমি আপনার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, আপনাকে শত্রু বলেছি, আপনাকে আবার কুঠুরিতে নিক্ষেপ করেছি, সব কিছু করেছি আমি আপনার সঙ্গে, কিন্তু বিশ্বাস করো আমার যে কিচ্ছু মনে পড়ছে না। রূপমতি তখন বাইরে থেকে বলছে, আমি জানি ব্যাতকুমার, তুমি অনেক কষ্ট পাচ্ছ, আমি তোমার অনুভূতিটা বুঝতে পারছি। তুমি যখন ডালিম কুমার হয়ে যাও জটিলার মায়ায়, তখন তুমি ওর মতন কাজ করো। আমার ব্যাতকুমার জেনে শুনে আমার সঙ্গে কোনো অন্যায় করতেই পারে না। আর এখানেই আজকের পর্বের এপিসোড শেষ হচ্ছে। নেক্সট এপিসোডে কি কি ঘটতে চলেছে সেটা জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।